উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মিহি সিজন 2। লিখেছেন রূপন্তী সরকার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 13। ইয়াসপা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে মিহি হাতে একটা ট্রে নিয়ে বের হলো। ট্রের উপরে ধোয়া ওঠা দুটো কফির মগ সাজানো। মিহি ইয়াসপার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ইয়াসপা, এই কফিগুলো একটু ইভান আর রুহিকে দিয়ে আসো তো মা। ওরা উপরে ছাদে আছে। করিডোরে একটু আগে ঘটে যাওয়া সেই অস্বস্তিকর ঘটনা আর ইয়াসপার আবারও উপরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। ওই বেয়াদব লোকের মুখোমুখি হওয়াটা ওর জন্য বেশ অস্বস্তিকর, কিন্তু মিহির কথাও অমান্য করতে পারল না। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ও আলতো করে মাথা নাড়িয়ে ট্রে হাতলটা ধরল। সবাই ওহিদুল সাহেবের সাথে বসে থাকা হৃদের তীক্ষ্ণ চোখে ইয়াসপার এই মলিন মুখটা এড়ালো না। ও ছটপটে অ্যাটম বোম এমন চুপচাপ আর শান্ত কেন? হৃদ একটু চিন্তিত হয়ে ইয়াসপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন মা? কি হয়েছে তোমার? ইয়াসপা নিজের ভেতরের অস্বস্তিটা আড়াল করার চেষ্টা করলো। ও মুচকি হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল, কিছু হয়নি বাবা, আসলে মাথাটা কেমন করে যেন একটু ব্যথা করছে। ইয়াসপার মাথা ব্যথার কথা শুনে হৃদ সোফা থেকে উঠে দাঁড়ালো। ও ইয়াসপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা ব্যথা করেছে যখন, তখন তুমি ওর উপরে যেও না। ট্রেটা ওখানেই রাখো, আমি গিয়ে দিয়ে আসছি। তুমি বরং চুপচাপ নিচে ঘরে যাও, একটু রেস্ট নাও। ইয়াসপা হৃদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ও আর হৃদকে কষ্ট দিতে চাইল না। ইয়াসপা নিচের মাথা নেড়ে ট্রেটা শক্ত করে ধরে রাখলো। বলল, না বাবা, ঠিক আছে, আমিও যেতে পারবো। দিতে দিতে এমন কিছু কষ্ট হবে না। আপনি আঙ্কেলের সাথে গল্প করুন। এটা বলে ইয়াসপা কফির ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে ছাদের দিকে রওনা দিল। ও যখন ছাদের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো, তখন বিকেলের হালকা ঠান্ডা হাওয়া ওর মুখে এসে লাগলো। ও দেখলো ইভান আর রুহি ছাদের একদম শেষ প্রান্তের রেলিংটাই কাছে মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কোনো গল্পে মেতে আছে। ইয়াসপা ওদের আটায় কোনো ব্যাঘাত ঘটাতে চাইল না। ও ছাদের মাঝখানে থাকা কাঁচের টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালো। ট্রে থেকে কফির মগ দুটো তুলে নিঃশব্দে টেবিলের উপরে রাখলো। ইয়াসপাকে কফি রাখতে দেখে ইউবান নিজের কথা ঘুরিয়ে টেবিলের দিকে এগিয়ে এলো। সিঁড়ির ওই ঘটনার পর ওর নিজেরও কেমন জানি একটু খারাপ লাগছিল। একটা বাচ্চা মেয়ের উপরে ওভাবে মেজাজ দেখানোটা একদম ঠিক হয়নি। ও নিজের ব্লেজারের বোতামটা একটু ঠিক করে ইয়াসপার উদ্দেশ্যে বলে উঠল, কিছু মনে করবেন না তখনকার ওই ব্যবহারের জন্য। আমার ওভাবে কথা বলা সত্যি উচিত হয়নি। লোকটার কথা শুনে ইয়াসপা শান্ত সুরে জবাব দিল, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আমি কিছু মনে করিনি। রুহিও ওদের কাছে এগিয়ে এলো। ও ইয়াসপার এই থমথমে আর গভীর মুখটা দেখে একটু অবাক হলো। ও ইয়াসপার কাঁধে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ইয়াসপা? মুখটা এমন ভার হয়ে আছে কেন তোমার? ইয়াসপা রুহির দিকে তাকিয়ে নিচে ঠোঁটের এক কোণে একটা চিলতে হাসি ফুটিয়ে তুলল। ও মাথা নেড়ে বলল, আরে না আপু, কিছু হয়নি, এমনিতে মাথাটা একটু ধরেছে, আর কিছু না। কথাটা শেষ করে ইয়াসপা ট্রেটা হাতে নিয়ে সেখানে থেকে চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। ঠিক তখনই ইউভান ওকে থামানোর চেষ্টা বলে উঠল, আপনিও আমাদের সাথে কিছুক্ষণ থাকুন না। নিচে গিয়ে একা একা কী করবেন? আসুন আমাদের সাথে বসুন, একটু গল্প করা যাক। ইউভানের কথা শুনে ইয়াসপা থেমে গেল ও ধীর গলায় বলল, না ভাইয়া, নিচে আমার কাজ আছে, আপনারা গল্প করুন। কথাটা বলে ও আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। একদম জোরে জোরে হেঁটে ছাদের দরজা পেরিয়ে নিচের ঘরের দিকে চলে গেল। ইয়াসপা চোখের আড়াল হতেই ইউভান কফির মগটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও রুহির দিকে তাকিয়ে একটু আফসোসের সুরে বলল, মেয়েটা হয়তো আমার উপরে সত্যিই রাগ করেছে রুহি। তখন মাঝখান থেকে ওভাবে ওকে কথাটা শোনানো আমার একদমই উচিত হয়নি। ও তো না বুঝে সিঁড়িতে একটা ধাক্কা দিয়েছিল, তাই বলে ওরে আমি এত বড় কথা সরিয়ে দিলাম। রুহি রোহানের দিকে তাকিয়ে নিচের হাতের কফিতে একটা চুমুক দিল। তারপর মুচকি হেসে ইউভানকে বলল, আরে না ভাইয়া, ও তোমার উপরে রাগ করবে কেন? ওর মাথা ব্যথার জন্যই হয়তো এমন করেছে। ইউভান সাথে রেলিংয়ে হাত রেখে নিচে ড্রয়িং রুমে চেনা করিডোরের দিকে তাকালো। ওর মনের ভেতরে চলে চলে জানি মেয়েটার প্রতি একটু কৌতূহল কাজ করেছিল। ও রুহির দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এক কাজ কর, ওই মেয়েটাকে ভাবিকেও আমাদের সাথে নিয়ে চল। কিন্তু রোহান একটু ইতস্তত করে ওর চশমাটা নাকের উপরে ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, ওকে আমাদের সাথে বাইরে নিয়ে গেলে ঋষভ আবার কিছু বলবে না তো? ও যদি রাগ করে? রুহি ওনার এই প্রশ্নে একগাল হাসল। এরপর ইউভানের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল, না, ঋষ ভাইয়া তো ওকে নিজের বউ বলেই মানে না। ও আমাদের সাথে ঘুরতে গেলে ভাইয়া কিচ্ছু বলবে না। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। রুহির মুখে এই কথা শুনে ইউভানের মনে মনে বেশ একটু অবাক হলো। ঋষভ এত মিষ্টি বউকে মানে না। ও হলে তো মানতো, কিউট একটা বাচ্চা বউ, না মেনে কিভাবে থাকে। যাই হোক, ও নিজের মনের ভাব প্রকাশ না করে হাসি মুখে বলল, ওকে ফাইন, তাহলে যাও,
যা তুইও চটপট রেডি হয়ে নে, আর ওকে রেডি হতে বল। রুহি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ও সোজা গিয়ে ঢুকলো ইয়াসপার ঘরে। ইয়াসপা তখন বিছানা ছুঁয়ে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের মাথা ব্যথার কষ্টটা কমানোর চেষ্টা করেছিল। রুহি ঘরে ঢুকেই কোনো ভূমিকা না রেখে একদম তপ্পাস করে ইয়াসপার পায়ের কাছে এসে বসলো। তারপর বেশ আদুরে গলায় বলল, এই ইয়াসপা, চটপট রেডি হয়ে নাও তো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো। ইয়াসপা বিছানা থেকে উঠে গেল। নিজের ক্লান্ত চোখ দুটো বুঝে একদম শান্ত গলায় বলল, না আপু, আমার শরীরটা আসলেই ভালো লাগছে না, মাথাটা বড়টা ধরেছে, তোমরা যাও ঘুরে এসো। রুহি ইয়াসপার হাতে দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবদার করে বলল, প্লিজ ইয়াসপা, একটু চলো না আমাদের সাথে, বাইরে গিয়ে তোমাকে তোমার প্রিয় ফুচকা খাওয়াবো, আর আমরা আসার সময় চকলেটও কিনে দেবো, প্রমিস। ইয়াসপা মলিন হাসলো, এরপর মাথা নেড়ে বলল, না আজকে কিছু খাবো না আমি, তুমি যাও আপু, আমি যাবো না। রুহি এবার ওর শেষে অস্ত্রটা প্রয়োগ করলো। ও নিজের মুখটা একেবারে মলিন করে একটু অভিমানী গলায় বলল, তুমি যদি আজকে আমার সাথে নাও যাও, তবে আমি ধরে নেব যে তুমি আমার উপরে রেগে আছো, আর আমি মন খারাপ করে বসে থাকবো। এই বাড়িতে রুহি মেয়েটাকেও ইয়াসপা বড্ড ভালোবাসে। ওর এই মন খারাপের কথা শুনে ইয়াসপা আর নিজের জেদ ধরে রাখতে পারল না। ও একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর বাইরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু রুহির এত জোরাজোরিতে ও আর না করতে পারল না। ও আলমারি খুলে একদম চিমচাম একটা বাদামি রঙের শার্ট কুর্তি পরে দিল, যা ওর গায়ের রঙের সাথে একদম নিখুঁতভাবে মানিয়ে গেল। ও নিজের লম্বা কালো চুলগুলো কালো ক্লিপ দিয়ে না আটকে পিঠের উপরে ছেড়ে দিল, আর সবশেষে নিজের আয়নায় সামনে দাঁড়িয়ে কপালে ছোট্ট একটা টকটকে লাল রঙের টিপ পরে নিল। কোনো বাড়তি মেকআপ ছাড়াই এক বাদামি কুর্তি আর লাল টিপের ছিমছাম সাজে ইয়াসপাকে দেখতে এক মায়াবী রাজকন্যার মতো লাগছিল। রেডি হয়ে ইয়াসপা ধীর পায়ে রুহি রুমের দিকে এগিয়ে গেল। ও গিয়ে দেখলো রুহিও ইতিমধ্যে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রুহি ইয়াসপার এই রূপ দেখে একদম হাঁ হয়ে গেল। রুহি বলল, কিউট লাগছে। রুহি রিতকে বলে ইয়াসপাকে সাথে নিয়ে শত দরজা পেরিয়ে বাহিরের গেটের দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে ওদের গাড়িটা স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়েছিল। ড্রাইভিং সিটে ব্লেজার ছাড়া একদম ক্যাজুয়াল শার্ট পরে বসে আছেন ডক্টর রোহান ইউভান। রুহি পেছনে দরজা খুলে ইয়াসপাকে নিয়ে সিটে গিয়ে বসলো। গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকাতেই ইউভানের নজর আটকে গেল ঠিক পেছনে বসা ইয়াসপার মুখের উপরে। ওর মনে হলো এই মেয়েটার রূপের মাঝে এক অদ্ভুত মাদকতা লুকিয়ে আছে। ও আর চোখে ইয়াসপার দিকে তাকিয়ে নিজের মনের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। গাড়ি স্টার্ট নিয়ে ধীরগতিতে রায়ানকুঞ্জের মস্ত বড় গেট পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে চলল। ইয়াসপা জানালার কাজ গলে বাহিরের দিকে তাকিয়ে রইল। ইউভার রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ওরা তিনজন গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলো। রেস্টুরেন্টের ভেতরে পরিবেশটা বেশ চমৎকার, চারিপাশটা একদম শান্ত। ওখানে একটা কোনার টেবিলে গিয়ে ওরা তিনজন বসলো, কিন্তু বসার পর থেকেই ইয়াসপা একদম চুপচাপ হয়ে রইল। ওর মুখে কোনো কথা নেই। ইয়াসপাকে ওভাবে পাথরের মতো শান্ত হয়ে বসে থাকতে দেখে ইউভান একটু হেসে টেবিলের ওপরে হাত রেখে বলল, কি হলো ইয়াসপা, আপনি একদম চুপ করে আছেন যে? একটু বকবক করবেন না প্লিজ, কিছু তো কথা বলুন। ইয়াসপা গম্ভীর গলায় চোখের চাহনি তীক্ষ্ণ করে বলল, কেন, আপনার কি মনে হয় আমি সবসময় শুধু বকবকই করি? ইউভান ওর ওই ধারালো আর সোজা চাপটা জবাব শুনে একটু অপ্রস্তুত হয়ে মৃদু হাসল। ঠিক তখনই ইয়াসপার কেমন যেন একটু অস্বস্তি হতে লাগলো। আসলে ও এর আগে কখনো রেস্টুরেন্টে আসেনি, তাই ভেতরে এসি আর চড়া সুবাসে ওর মাথাটা ঘুরে কেমন যেন গা গুলোচ্ছিল। ও টেবিল থেকে উঠে দাঁড়িয়ে রুহির দিকে এগিয়ে বলল, রুহি আপু, 1 মিনিট, আমি একটু বাইরে থেকে আসছি। রোহান ইউভান চটপট উঠে দাঁড়িয়ে বলল, একা কেন যাবেন, কি দরকার বলুন, আমি সাথে যাচ্ছি, চলুন। এসপা হাত তুলে ওনাকে থামিয়ে দিল, শক্ত গলায় বলল, কোনো সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। এই তো সামনে গেটেই যাবো আর আসবো, আপনি বসুন। রুহি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই যাচ্ছে রে? আসছি। ইয়াসপা আর কোনো কথা না বাড়িয়ে ধীরপায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে খোলা বাতাসে এসে দাঁড়ালো। বাইরে আসতেই ওর গা গোলানো ভাবটা একটু কমলো। ও শান্ত পায়ে হেঁটে সামনের একটি বিশাল সুপার শপের সামনে এসে দাঁড়ালো। বিকেলের সময় সুপার শপের সামনে বেশ কিছু মানুষের আনাগোনা ছিল। ইয়াসপার যখন একা দাঁড়িয়ে চারিদিকে আলো দেখছিল, ঠিক তখনই ওর হঠাৎ অনুভব করলো পেছন থেকে কোনো একটা অভিজ্ঞ হাত অত্যন্ত নোংরা উদ্দেশ্যে তাকে ব্যাক টাচ করার চেষ্টা করেছে। ইয়াসপা প্রথমে একদম চুপ হয়ে রইল, কোনো চিল্লাচিল্লি করলো না। ও শুধু নিজের টোয়ালটা শক্ত করে দাঁড়িয়ে ওত পেতে রইল। ঠিক তার পর মুহূর্তেই লোকটা যখন সাহস পেয়ে আবারও ওই নোংরা কাজ করতে গেল, ইয়াসপার 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ও বিদ্যুতের গতিতে নিজের শরীরটা এক পা ঘুরিয়ে হাত দিয়ে সজোরে একটা কোপ বসিয়ে দিল লোকটার ওই হাতের কবজি বরাবর। আর মরমর করে ওঠার মতো বিকট শব্দ, লোকটা নিজের হাত চেপে ধরে তীব্র যন্ত্রণায় ওখানেই চিৎকার করে রাস্তায় বসে পড়ল। আশেপাশে যত মানুষ পথচারী ছিল সবাই চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল।
কিন্তু ইয়াসপা ওখানে থামলো না। ও এগিয়ে এসে এক ঝটকায় লোকটার শার্টের কলার খামচে ধরলো। তারপর নিজের গায়ের পুরো শক্তি দিয়ে লোকটাকে মাটির থেকে এক হাত উপরে তুলে আবারও পরক্ষণেই একটা আছাড়ে আবার নামিয়ে দিল। ঠিক তখনই রাস্তায় মোড়ে ঘুরে একটা বিকট ব্রেক কষার শব্দে সবাই কুচকুচে কালো রঙের ব্ল্যাক মার্সিডিস গাড়ি এসে একদম তাদের গা ঘেঁষে দাঁড়ালো। গাড়ি দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো ঋষভ। ও নিজের অফিস থেকে ফিরছিল, আর মাঝ রাস্তায় নিজের বইয়ের এই রণচণ্ডী রূপ এবং নিজের চোখে দেখেছে ও। ইয়াসপা কলা ছেড়ে দিয়ে সোজা তাকালো ঋষভের সেই জ্বলন্ত কয়লার মতো চোখের দিকে। ঋষভ গাড়ি থেকে নেমে ইয়াসপাকে একটা কথাও বলল না, ওর দিকে তাকালোও না। ও এগিয়ে এসে ইয়াসপার হাত থেকে ওই লোকটা কলার নিজের শক্ত মুঠোয় ছিনিয়ে নিল। ইয়াসপা পুরো চোখ মেরে দাঁড়িয়ে রইল। ঋষভ পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিল। কোনো কথা না বলে ও শুধু লোকেশনটা জানালো। মাত্র কয়েক মিনিটের মাথায় দুটো কালো গাড়ি এসে থামলো, আর সেখান থেকে কয়েকজন গার্ড নেমে ওই লোকটাকে গাড়িতে তুলে নিয়ে চোখের পলকে হাওয়া হয়ে গেল। ঋষভ এবার ইয়াসপার দিকে ঘুরল। ওর চোখের চাহনি তখন রাগে লাল হয়ে আছে। ও ইয়াসপার মুখোমুখি দাঁড়িয়ে ভারী গলা জিজ্ঞেস করলো, এখানে কি করছিস, কার সাথে এসেছিস? ইয়াসপা জামার হাতটা একটু টেনে নিয়ে নিচু স্বরে বলল, রুহি আপু আর একটা লোক। কথাটা শুনতে ঋষভের চোয়াল শক্ত হয়ে গেল। ও চোখ দুটো শুরু করে জিজ্ঞেস করলো, কোন লোক, কোথায় ওরা? ইয়াসপা পেছনের রেস্টুরেন্টের দিকে ইশারা করে বলল, ভেতরে আছে। ঋষভ পকেট থেকে হাতের ফোনটা শক্ত করে ধরল। ওর হাতের রাগ রগে কাঁপছিল। ও ইয়াসপার দিকে এক পা এগিয়ে এসে হুট করে একটা অদ্ভুত প্রশ্ন করলো, তুই ক্যারাটে কিভাবে জানিস? ইয়াসপা একটু থমকে গেল। ও চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, মানে? ঋষভ নিজের ভেতরের অস্থিরতা আর প্রকাশ করলো না। ও চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে পকেটে রাখতে রাখতে গভীর কণ্ঠে বলল, কিছু না। কথাটা বলে ও ইয়াসপার হাতটা এক প্রকার খামচে ধরে নিচের গাড়ির দিকে টেনে নিয়ে গেল। ও ইয়াসপাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ও তীব্র গতিতে রানকুঞ্চির দিকে রওনা দিল। পুরো গাড়ি তখন একদম দম বন্ধ করার নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ঋষভ স্টিয়ারিংয়ে হুইলে এত শক্ত করে ধরেছিল যে ওর হাতের আঙ্গুলগুলো সাদা হয়ে আসছিল। ও কিছু একটা চিন্তা করেছিল। চোখ মুখ লাল হয়ে আছে। ইয়াসপা বুঝতে পারছিল না কি হয়েছে। রায়ানকুঞ্জের মস্ত বড় গেট দিয়ে গাড়িটা ভেতরে ঢুকতেই ঋষভ কড়া ব্রেক চাপল। গাড়িটা থামতেই ও এক ঝটকায় দরজা খুলে নেমে ইয়াসপার পাশে গেটটা খুলে ওর হাতটা ধরল। ও কোনো কথা না বলে ইয়াসপার হাত ধরে এক প্রকার হিস্টে টানতে টানতে ওপরে নিচে ঘরের দিকে নিয়ে গেল। রুমে ঢুকেই ও ইয়াসপার হাতটা ছেড়ে দিল। কোনো কিছু জিজ্ঞেস করার বা বোঝার সুযোগ না দিয়েই সজোরে একটা থাপ্পড় বসিয়ে ইয়াসপার গালে দিল। ইয়াসপা মাথা ঘুরে গেল। ও টলমল টাল সামলাতে না পেরে খাটের উপরে গিয়ে বসল। ও তীব্র বিস্ময় আর ব্যথায় চোখ মেলে কিছু একটা বলতে যাবে, ঠিক তার পরের সেকেন্ডে ঋষভ ওর উপরে চড়া হয়ে নিজের মুখে আরেকটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। ইয়াসপা নিজের দুই হাত দিয়ে গাল চেপে ধরল। ও নিজের মানে বুঝতে পারল না হঠাৎ এই লোকের কি হলো। ঋষভ ইয়াসপাকে ওঠার সুযোগ দিল না। ওর খাটের উপরে ঝুঁকে এসে এক হাত দিয়ে ইয়াসপার গালটা চেপে ধরল। ওর চোখ লাল হয়ে আছে, পুরো শরীর ফখরের আগে রিডি করে কাঁপছে। ও হিসিসানি কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার পারমিশন ছাড়া তুই এই বাড়ি থেকে বের হয়েছিস কোন সাহসে? ইয়াসপা গলা চেপে ধরা অবস্থায় কোনো মতে নিঃশ্বাস নিয়ে শান্ত কিন্তু কাঁপানো গলায় বলল, রুহি আপু যেতে বলেছিল। ঋষভ ওর মুখটা নিচের আরও কাছে টেনে এনে বলল, ইভান তোর কোমর জড়িয়ে ধরলো কেন? ইয়াসপা একদমই আকাশ থেকে পড়ল। এই লোক এই লোক কিভাবে দেখলো? ও নিজের কপাল কুঁচকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, কখন? মিথ্যে বলিস না একদম। ঋষভ রাগের মাথায় নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একদম উন্মাদ হয়ে গেল। ও এক চরকায় টেবিলের উপরে থাকা ফুলদানিটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল মেঝের উপরে। বিকট শব্দে ফুলদানিটা ভেঙে শত টুকরো হয়ে চারিদিকে ছিটকে গেল। ও ওখানেই থামল না, ঘরের দেওয়ালে ডয়ারে আর কয়েকটা কাচের জিনিস লাথি মেরে ভেঙে চুরমার করে দিল। পুরো ঘরটা এক সেকেন্ডে লন্ডা হয়ে গেল। জিনিসপত্র ভাঙার পর ও এগিয়ে এসে বিছানায় বসে থাকা ইয়াসপার একদম গায়ের কাছে দাঁড়ালো। চিৎকার করে ঘর কাঁপিয়ে বলে উঠল, ও তোর কোমর জড়িয়ে ধরলো কেন? আনসার মিডিয়েট, তুই জড়িয়ে ধরতে দিলি কেন? হারামির বাচ্চা, তাড়াতাড়ি বল, আমাকে রাগাসটা মেরে ফেলবো কিন্তু। ইয়াসপা একদম চুপ মেরে রইল। ওর মনের ভেতরে রাগটা তখন একেবারে চরচর করে উপরে উঠছিল। ও খুব ভালো করেই জানে ও যদি এখন পাল্টা চিৎকার করে বা রাগ দেখাতে যায় তবে পরিস্থিতি আরও জঘন্য রূপ নেবে। এই মুহূর্তে ঋষভ একটা হিংস্র পশুর মতো হয়ে আছে। ওর উপরে এখন চোটপাট দেখিয়ে কোনো লাভ নেই। এখানে চালাকি খাটিয়ে সাময়িকভাবে পার পাওয়া যাওয়ায় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। ইয়াসপা নিজের ভেতরে কম্পনটা কোনো মতো চেপে রেখে শান্ত গলায় বলল, আমি গোসল করে আসছি। কথাটা বলে ও ঋষভের চোখের সামনে থেকে সরে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজাটা টেনে দিল। ও চলে যেতেই
ঋষভ বিছানায় এক কোণে ধপাস করে বসলো। ওর বুকটার আগে তখনও কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ও নিজের দু হাতে মুঠো করে দাঁত কিরমির করে মনে মনে বলল, ওই বেগুনের বাচ্চার হাত আমি ভেঙে গুঁড়ো করে দেব। ও বিছানায় এক সেকেন্ডও স্থির হয়ে বসতে পারল না। ও ধরপড় করে উঠে সোজা ওয়াশরুমের দরজার সামনে গিয়ে সজোরে কড়া নাড়ল। ভেতর থেকে ইয়াসপা দরজাটা হালকা খুলে দিতেই ঋষভ এক প্রকার ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। ও ইয়াসপার মুখোমুখি দাঁড়িয়ে রাগে কণ্ঠে বলল, জামা তোল। ইয়াসপা কোনো মুখে মুখে তর্ক না করে বাধ্য মেয়ের মতো নিজের জামা সামান্য উপরে তুলল। ঋষভ আর এক মুহূর্ত নষ্ট না করে নিচে শক্ত হাত দুটো দিয়ে ইয়াসপার কোমরের দুপাশে সজোরে ঘষতে শুরু করলো। ও যেন ইয়াসপার চামড়া থেকে ওই ইউফানের স্পর্শের শেষ চমড়াট চিহ্নটুকু চামড়া ছিঁড়ে তুলে ফেলতে চায়। ঋষভের ওই অমানসিক টানে ইয়াসপার চোখ দুটো মুহূর্তের মধ্যে পানিতে ছলছল করে উঠল। ওর মনের ভেতরে এক তীব্র ক্ষোভ আর কষ্ট দানা পেতেছে। ওর কোমরে নরম চামড়ায় ব্যথায় লাল হয়ে যাচ্ছে। ও আর সহ্য করতে পারছে না। পরে করুণ স্বরে বলল, ছেড়ে দিন আমায়, লাগছে। ঋষভ ওর এই আকুল মিনতিতেও থামল না। ওর হাত একইভাবে চলতে লাগলো। ও দাঁত কিরমির করে হিংস্র গলায় চিবিয়ে বলল, তোর কলিজার উপর পা তুলে দেবো জানোয়ারের বাচ্চা। পরপুরুষের কাছে যাস তুই? কেন তুই অন্য পুরুষটাকে তোকে ছোঁয়ার সুযোগ দিলি? ইয়াসপা চুপ করে রইল। অনেকটা সময় পর ঋষভ অবশেষে ওকে এক ঝটকা ছেড়ে দিল। তারপর ও ইয়াসপার দিকে আর না তাকিয়ে ওকে ওই অবস্থায় ওয়াশরুমে রেখে হনহন করে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। ইয়াসপা দেওয়ালে পিঠ থেকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর কোমরে দুপাশে অনবরত জ্বলছে আর ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইয়াসপা ওয়াশরুম থেকে গা মুছে বের হলো। ও ধীর পায়ে এসে বিছানায় এক কোণায় গুটিসুটি মেরে বসলো। ঋষভ ততক্ষণে ঘরে ফিরে এসেছে। ও জানালার ধারে চেয়ারটা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে গম্ভীর মুখে বসে আছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানালার কাজ বৃষ্টির ফোঁটাগুলোই আঁচটা খেয়ে পড়েছে। দেখতে দেখতে চারিপাশে একদম কালো করে রাত হয়ে গিয়েছে। ঋষভ চেয়ার থেকে উঠে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। ও ইয়াসপার থমথমে মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আর কখনো ওই বেগুনের বাচ্চার সাথে কথা বলবি? ইয়াসপা মাথা নিচু করে শান্ত গলায় জবাব দিল, না, আর কখনো কথা বলবো না। আর কখনো আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের হবি? না, আর কখনো বের হবো না। ওয়াশরুমেও যাবো না আপনার পারমিশন ছাড়া। ঋষভ একটু থামলো। ওর ভিতরে সেই রাগটা থেমে গেল। ও একটা হ্যাঁচকা টানে ইয়াসপাকে বিছানা থেকে তুলে সোজা নিচের কোলের ওপরে বসালো। এরপর ওর মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে ওর কানে লতিতে ঠোঁট ঠেকিয়ে বেশ জোরালো আর আকুল কণ্ঠে বলল, আমাকে ভালোবাসবি ইয়াস? ইয়াসপা ওর চোখের সেই তীব্র চাহনি দেখে নিজের গাল দুটো ফুলিয়ে একটু আমতাপ্তা করে বলল, বাঁচব নি একটু। ঋষভের চোখের কোনায় এক চিলতে নেশাতুর হাসি ফুটে উঠল। ও ইয়াসপার একদম কাছাকাছি নিজের ঠোঁট এনে ফিসফিসে বলল, একটু কেন, বেশি নয় কেন? কথাটা শেষ করে ও নিজের মাথা নিচু করে ইয়াসপার বুকের একটা গভীর চুম্বু দিল। ইয়াসপা কোনো বাধা দিল না। ও নিজে দুই হাত দিয়ে ঋষভের চওড়া পেটে শক্ত করে জড়িয়ে ধরে রইল। ঋষভ ইয়াসপার বুকের মাঝখানে মাথা রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, পেটেও একটা চুমু খাই? ইয়াসপা মুখ ফুটে কিছু বলার সুযোগ পাওয়ার আগে ঋষভ নিজের মুখটা নিচে নামিয়ে কোমরের ঠিক মাঝখানে ওর ফর্সা পেটের ওপরে পরম আবেশে একটা গভীর চুমু বসিয়ে দিল। ইয়াসপার সারা শরীর একবার শিউরে উঠল। পেটে চুমু দেওয়ার শেষ করে ঋষভ আলতো করে মাথা তুলল। ওই ইয়াসপার চোখের দিকে তাকিয়ে একদম গম্ভীর গলায় বলল, আমি কিন্তু তোকে আমার বউ বলে মানি না, তাহলে ছাড়ুন। ঋষভ আবারও ওর বুকে একটা চুমু দিয়ে বলল, পরে। ঋষভ ইয়াসপার একদম কাছাকাছি চলে এলো। ও আলতো করে মাথা নিচু করে ইয়াসপার নাকের কাছে নিচে নাক ঘষল। হুট করে এই ছোঁয়ায় ইয়াসপার মনের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতি হলো। ও আর ওভাবে ঋষভের কাছে দাঁড়িয়ে থাকতে পারল না। ও নিজের দুই হাত দিয়ে ঋষভকে আলতো ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। তারপর ঝটপট খাট থেকে নেমে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঋষভ আর মুহূর্তের জন্য বিছানায় বসে থমকে রইল। ও একদমই বুঝতে পারল না ইয়াসপা হুট করে এভাবে ওকে ফেলে চলে গেল কেন। ইয়াসপা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং রুমের দিকে গেল। নিচে তখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছে এবং সবাই টেবিলে বসে খেতে বসেছে। ইয়াসপাকে আসতে দেখে মিহি হেসে বলল, এই তো চলে এসেছে ইয়াসপা, আমি তো এখনই তোমাকে উপরে ডাকতে যাচ্ছিলাম, আসো এখানে এসে বসে খেতে বসো। আর রিস কই? ইয়াসপা একদম আস্তে সুরে জবাব দিল, ওপরে আছেন। কথাটা বলে ও নিজের চেয়ারটা গিয়ে বসলো। প্লেটে খাবার নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। ও যখন খাচ্ছিল ঠিক তখনই সিঁড়িতে নিচে নেমে এলো ঋষভ। ওর মুখটা গম্ভীর। ও ডাইনিং টেবিলে এসে আর কোথাও না তাকিয়ে সোজা ইয়াসপার একদম পাশের চেয়ারটায় এসে বসলো। চেয়ারে বসা মাত্রই ও টেবিলে বাকি সবার দিকে না তাকিয়ে ইয়াসপার দিকে তাকিয়ে কড়া কড়া জিজ্ঞেস করলো, চলে এসেছো কেন আমাকে ওভাবে রেখে? ঋষভের মুখ থেকে সবার সামনে এমন একটা কথা শোনা মাত্রই ডাইনিং টেবিলে সবাই একদম স্তব্ধ হয়ে গেল।
চামচ হাতে সবার হাত থমকে রইল, কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কথাটা কি ঋষভ বলল? সিরিয়াসলি? সবাই ভুল শুনছে না তো? ইয়াসপা কিন্তু ওর কথার কোনো জবাব দিল না। ও নিজের প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগলো। হৃদ খ্যাপাটে লোকের সাথে এখন বিন্দুমাত্র কথা বলার ইচ্ছে নেই। ও একদম নিশ্চুপ রইল। ঋষভ বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কোনো উত্তর পেল না, তখন ওর মেজাজটা আবার চড়ে গেল। ও ইয়াসপার দিকে আরেকটু ঝুঁকে এসে ভারী গলায় বলল, ইয়াস, আমি কিন্তু তোকে কিছু একটা জিজ্ঞেস করেছি। ইয়াসপা তবুও মুখ খুলল না। ও একদম নির্বিকার হয়ে নিজের খাওয়া চালিয়ে যেতে লাগলো। ডাইনিং টেবিলে সবাই এখনও নিজের খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে পুরো মনোযোগ দিয়ে এই দুজনকে তামাশা দেখছে। হৃদের নিজের প্লেটে হাত রেখে একদম চুপচাপ বসে আছে। ও আজকে মাঝখান থেকে কোনো কথা বলবে না, শুধু তামাশা দেখবে। তবে ওর মনে মনে বেশ মজা পাচ্ছে। তিথি আর জ্যোতিরা তো মিটিমিটি হাসা শুরু করেছে। ইয়াসপাকে এমন কড়াভাবে থাকতে দেখে ঋষভ নিজে দাঁত কিরমির করে বলে উঠল। ও আর নিজের রাগ চেপে রাখতে না পেরে টেবিলে হালকা চাপ দিয়ে ইয়াসপাকে শুনিয়ে বলল, আমাকে রাগে দিস না ইয়াস, মেরে ফেলবো কিন্তু। ইয়াসপা নিজের জায়গায় একদম অটল রইল। ও যেন কিছু শুনতে পায়নি। এবার আর থাকতে না পেরে নিজের চেয়ারে হেলান দিয়ে গভীর গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা তোদের? এমন করেছো কেন তোমরা দুজন? এই অ্যাটম বোম, কাহিনী কি শুনি একটু। ঋষভ এবার ইয়াসপার উত্তরে অপেক্ষা করার প্রয়োজন মনে করলো না। ও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ডাইনিং টেবিলের সামনে সবার সামনে ইয়াসপাকে এক ঝটকায় প্যাঁচা কোলে করে নিজের কোলের ওপরে তুলে নিল। হুট করে সবার সামনে ওভাবে কোলে তুলে নিয়ে ইয়াসপা লজ্জায় একদম লাল হয়ে গেল। ও হাত পা ছোড়ার চেষ্টা করতে ঋষভ ওকে আরও শক্ত করে চেপে ধরল। ও ইয়াসপাকে কোলে নিয়ে সিঁড়ির থেকে হনহন করে পা বাড়ালো এবং গম্ভীর গলায় বলল, থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দেবো ইডিয়েট, তেরামি করিস আমার সাথে? সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে ও খাড় করে নিচে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে মিহিকে উদ্দেশ্য করে কড়া গলায় হাঁক ছেড়ে বলল, মাম্মা, আমাদের খাবারটা একটু উপরে পাঠিয়ে দাও তো। কথাটা বলে ও ইয়াসপাকে নিয়ে নিচে ঘরের দিকে চলে গেল। আর নিচে ডাইনিং টেবিলের হৃদ, মুগ্ধ আর জ্যোতিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঋষভ মনে হয় সত্যি এখন ইয়াসপাকে মেনে নিয়েছে। ছেলেটা বেয়াদব, স্বীকার করে না। ঋষভ ইয়াসপাকে কোলে করে নিচে ঘরে নিয়ে এসে এক হাত দিয়ে দরজাটায় আটকে দিল। তারপরও ও এগিয়ে গিয়ে ইয়াসপাকে বিছানার ওপরে বসিয়ে দিল। ইয়াসপা এতটুকু নড়াচড়া করলো না, একদম চুপচাপ নিজের জায়গায় বসে রইল। ঋষভ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নিচে নেমে মেঝেতেই ইয়াসপার পায়ের কাছে বসে গেল। ও নিচে লম্বা হাত দুটো দিয়ে ইয়াসপার দুটো হাত আলতো করে নিজের মুঠোয় নিল। ও চোখ দুটো তখনও কেমন যেন নরম হয়ে এসেছে। ও ইয়াসপার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আর কখনো তোকে আঘাত করবো না ইয়াস। ইয়াসপা তবুও কোনো কথা বলল না। ও নিচের মুখটা অন্যদিকে ঘুরিয়ে একদম চুপ করে রইল। ঋষভ ওর এই নীরবতা সহ্য করতে পারছে না। ওর বুকের ভেতরটাও কেমন যেন খচখচ করে উঠল। ওই ইয়াসপার হাত দুটো আর একটু শক্ত করে ধরে আকুল হয়ে পড়ল। আমার সাথে কথা বল প্লিজ। তুই যা বলবি আমি তাই শুনবো, প্রমিস। কথা বল প্লিজ, একটু কথা বল আমার সাথে। ইয়াসপা এবার নিচের মুখটা ঘোরালো। ওর চোখ দুটো এতক্ষণে রাগে আর অভিমানে ছলছল করে উঠেছে। ও ঋষভের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, কোনো কথা বলবো না আপনার সাথে। আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে যখন তখন মারধর করবেন? আমার কেউ নেই বলে আমাকে এভাবে মারধর করবেন আপনি? ঋষভ ইয়াসপার মুখে এই কথা শোনা মাত্রই একদম স্তব্ধ হয়ে গেল। ও নিজের জায়গায় যেন পাথরের মতো জমে গেল। ও স্বপ্নেও ভাবেনি যে ইয়াসপা নিজের মনের ভেতরে এত বড় একটা ক্ষোভ আর কষ্ট চেপে রেখেছে। ও নিজেকে আর সামলাতে পারল না। ও মেঝে থেকে উঠে ছট করে বিছানায় বসে ইয়াসপাকে কাছে টেনে নিজে বুকের সাথে জড়িয়ে নিল। ও ইয়াসপার গলায় নিজের মুখ গুছে দিয়ে বড় কাতর গলায় বলল, আই এম সরি সাকুরা, আমি নিজেই আসলে খুব বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো তোমাকে মারবো না, একটুও আঘাত করবো না মনে। প্লিজ আমার সাথে কথা বলো। ইয়াসপার ঋষভের বুকের ভেতরে ওভাবেই মুখ গুজে থেকে একটু খোঁচা দিয়ে বলল, কেন? আমার সাথে আপনার কী সাথ? হ্যাঁ, আমাকে তো আপনি নিজের মুখেই বলেন বউ বলে মানেন না। তাহলে এখন এত পীড়িত দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। ঋষভের মুখে সেই নরম ভাবটা ইয়াসপার মুখে বউ মানি না খোঁটা শুনতেই বদলে গেল। ও নিজের সেই পুরনো গম্ভীর মুখ টেনে এনে ইয়াসপাকে একটু আলগা করে বলল, হ্যাঁ, বউ তো মানি না তোমাকে। আর পীড়িত কোথায় দেখাচ্ছি আমি? ইয়াসপা নিজের গাল দুটো ফুলিয়ে চোখ বড় বড় করে বলল, কেন? এই যে সবার সামনে কোলে তুলে নিয়ে আসলেন আর এখন হাত ধরে বসে আছেন, এটাকে পীড়িতি বলে না? ঋষভ নিজের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি লুকিয়ে রেখে বলে, না তো, একে তো পীড়িত বলে না। ইয়াসপা নিচে বড় বড় চোখ দুটো শুরু করে এক পলক ওর দিকে তাকালো। তারপর কোনো কিছু না ভেবেই চট করে এক ঝটকায় নিচের মুখটা বাড়িয়ে সোজাসুজি কামড় বসিয়ে দিল ঋষভের খাড়া নাকের ডগায়।
ব্যাস খেল খতম আর পয়সা হজম। ইয়াশ ভাই এই আচমকা কামড় খাওয়ায় মাত্রই ঋষভের ভেতরে সেই গম্ভীর মুখোশটা গলে জল হয়ে গেল। ওর বুকের ভেতরটা সবটুকু সুপ্ত অবাধ্যতা আর তীব্র ভালোবাসা এক পলকে চারা দিয়ে উঠল। ও নিজের লম্বা বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে একটা হ্যাঁচকা টানে ইয়াশ ভাইকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ওকে খুব কাছে টেনে আনলো। ঋষভ আর এক সেকেন্ডও নিজের উপরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। ও নিজের হাত বাড়িয়ে চট করে ইয়াশ ভাই পরনে ঢিলেঢোলা গেঞ্জিটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে ফেলল। তারপর ও নিজের মুখটা নামিয়ে পরম আবেশে আর তীব্র ভালোবাসার মুখ গুজে দিল ইয়াসপার উন্মুক্ত বুকের মাঝে। ও এক নাকারে ইয়াসপার বুকে নিজের নাক আর ঠোঁট ঘষতে লাগলো। নিজের নিঃশ্বাসের সবটুকু উষ্ণতা ও ওখানেই ঢেলে দিতে চাইল। হুট করে ঋষের এই তীব্র আর উন্মাদময় ভালোবাসার ঝড়ে ইয়াসপার স্তব্ধ হয়ে গেল। ও নিজের হাত দিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে চাইল, কিন্তু পারল না। ওর পুরো শরীরটা এক অজানা আবাসে আর তীব্র ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই একদম অবশ হয়ে এলো। ওর হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও যেন এক পলকে হারিয়ে গেল। ও নিজের চোখ দুটো শক্ত করে বুঝে ফেলে শুধু ঋষভের ওই অবাধ্য পাগলামি আর মনের গভীর থেকে অনুভব করতে লাগলো। ঋষভ ইয়াসপার বুকের উপরে মাথা উঠিয়ে ওর অধরের দিকে তাকালে ঘোর লাগা দৃষ্টিতে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ইয়াসপা অধরে নিজের অধর মিলিয়ে দিল। ক্রমাগত নিজের গতি বাড়াতে লাগলো। ইয়াসপার মস্তিষ্ক ঋষভকে সরাতে চাইছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। দুই হাত দিয়ে ঋষভ ওর পিঠে খামছে ধরলো। এটা যেন ইয়াসপার কাল হয়ে দাঁড়ালো। ঋষভ নিজের উন্মাদনা বাড়াতে লাগলো। ইয়াসপার পুরো শরীর নিজের হাতের ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে পুরো ঘর জুড়ে দুই নরনারী ভারী নিঃশ্বাস ছড়িয়ে পড়লো। কোনো কিছুর হুঁশ নেই তাদের। দুজন নিজের উন্মাদনায় মত্ত। তাদের হালার সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে। পরের দিন সকালবেলা বাহিরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়েছে। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাছে ধাক্কা খেয়ে একটা চেনা সুর তৈরি করেছে। ইয়াসপা পিটপিট করে চোখ খুলে দেখলো ঋষভর বুকের মাঝে মুখ গুজে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঘুমের করেই ও ইয়াসপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলেছে, আমাকে ছেড়ে যাস না ইয়াস। ইয়াসপা নিজের ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। ও নিজের দুই হাত বাড়িয়ে ঋষভকে আরও নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হঠাৎ ইয়াসপার ধ্যান ভাঙল। চারিপাশে বৃষ্টির ঝমঝম শব্দটা যেন এক ধাক্কায় ওকে বাস্তবে আছাড় মারল। ও ধরপড় করে উঠে বসে আশেপাশে তাকালো। বিছানা কোথাও ওর স্বামী নামক মানুষটার কোনো অস্তিত্ব নেই। কোথায় ঋষভ? এই ঘরে এই বাড়িতে তো কোনো ঋষভ নামের ব্যক্তির অস্তিত্ব নেই। তাহলে ও এতক্ষণ কাকে নিয়ে খেয়াল দেখলো? বিছানার এক পাশে শুয়ে আছে ইয়াসপার বাচ্চা। বাচ্চার বয়স 2 বছর। পুরো ঘর জুড়ে থমথম করছে একরাশ নিঝুম নীরবতা। ইয়াসপা নিজের গাল দুটো হাত দিয়ে ছুঁয়ে দেখলো। জায়গাটা চোখের পানিতে ভিজে একদম একাকার হয়ে আছে। এতক্ষণ যা কিছু ঘটেছিল, যা কিছু ভাবছিল, তা আসলে কোনো বর্তমানে ছিল না। ওইগুলো ছিল ওর অতীত। হ্যাঁ, অতীতই ছিল। তার স্বামী তো তাকে ছেড়ে চলে গিয়েছে বহুদিন আগে, প্রায় 3 বছরের বেশি হয়ে যাচ্ছে। ইয়াসপার চোখ গেল ওর হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখা একটা পুরনো ভাঁজ করা চিঠির দিকে। ও কাঁপতে কাঁপতে চিঠির পাতা মেলালো। 3 বছর আগে সেই অভিশপ্ত ভোরের চেনা হাতের অক্ষরে লেখা সেই চিঠি। প্রিয় ঋষের সাকুরা, প্রথমেই বলি, আমি কিন্তু তোমাকে আমার বউ বলে মানি না। তোমাকে ছুঁয়েছি কেন? সারা জীবন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিতে পারবো না জেনেও কেন ছুঁয়েছি তোমাকে? নিজের সমস্ত সীমাবদ্ধতা আর পরিণতির কথা জেনেও তোমার এতটা কাছে চলে এসেছিলাম কেন? তোমার হৃদয়কে, তোমার অনুভূতিগুলোকে, তোমার নিষ্পাপ জীবনে একটা অংশকে গভীরভাবে ছুঁয়েছি কেন? আমাকে ক্ষমা করে দিও সাকুরা। বিশ্বাস করো, তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। আমি শুধু নিজের অজান্তে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে দূরে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। নিজেকে সামলাতে পারিনি। তোমার বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে ইয়াস। তাই কাল সারা রাত আমি তোমার বুকেই ঘুমিয়েছি। আজ আমি তোমাকে না জড়িয়ে না জানিয়ে এই বাড়ি ছেড়ে, এমনকি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা এই মুহূর্তে কাউকে বুঝিয়ে বলার মতো কোনো ভাষাই আমার জানা নেই। তবে হ্যাঁ, একটা জরুরি কাজে যাচ্ছি। কিছু পাপ এবং পাপীর বিনাশ করতে যাচ্ছি। কবে ফিরবো আমি জানি না, কিংবা আদৌ কোনো দিন তোমার খারাপ পর তোমার কাছে ফিরে আসতে পারবে কিনা সেটাও জানি না। হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না ইয়াস। তুমি আমার ছোট্ট মুরগির বাচ্চার মতো বউ। আমার ক্ষমতা থাকলে আমি এই সময়টাকে সারা জীবনের জন্য থামিয়ে দিতাম পাখি। আমার মন ভরে তোমাকে দেখতাম। তোমার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা যখন তুমি এই চিঠিটা পড়বা, তখন আমি হয়তো এই দেশের সীমানা বা এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছি। আজকে তোমাকে আমি অনেকগুলো নাম সম্বোধন করেছি, কিন্তু কেন করেছি জানি না। আমার দেওয়া এই নামগুলো শুধু তোমার জন্য বউ। এই নামগুলোতে তোমাকে যেন কেউ না ডাকে। আর আমি যদি কখনো বেঁচে ফিরি, তখন হয়তো তুমি অনেকটা বড় হয়ে যাবে। জানোই আস, তোমার মতো বাচ্চার সাথে যখন আমার বিয়ে হলো, তখন আমিও ভেবেছিলাম বাবার মতো আমিও তোমাকে নিজ হাতে বড় করব, কিন্তু তার সম্ভব হলো না।
আমার জন্য কখনো অপেক্ষা করো না সাকুরা। আমি নিজেও জানি না আমি ফিরবো কি না। হয়তো সত্যি আর কখনো ফিরবো না। তুমি মানুষের মতো মানুষ হও, অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না ইয়াশ। যদি কখনো ন্যায় বিচারের জন্য অন্যায় করতে হয় তাহলে তুমি সেই অন্যায় করবে। মনে রাখবে কারো বিচার কেউ করতে পারে না, তাই নিজের বিচারক নিজেই হতে হবে। ইতি রিশ। ইয়াশপা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। নিজের ভিতরে জমে থাকা সবটুকু কষ্ট আর জেদ যেন এক নিমিষেই ওর চোখের কোণায় এসে জমা হলো। ওর জীবনে কখনো ঋষভ নামের এমন কোনো নিষ্ঠুর লোকের অস্তিত্ব ছিল না, আর কোনো কালে যদিও থেকেও থাকে তবে আজ সে এই মানুষটাকে মন থেকে ঘৃণা করে। এই লোকটাকে ও কোনোদিনও আর নিজের স্বামী বলে মনে করবে না। বর্তমানে ইয়াসপার বয়স যখন এখন 17 বছর, আর কিছু মাস পরেই ও 18 বছরে পা দেবে। মাত্র 15 বছর বয়সে সে মা হয়েছে। এই কয়েকটা বছরে ওর কঠিন লড়াইয়ের দিন হৃদ, মিহি সহ পরিবারের সবাই ওর পাশে ছায়ার মতো ছিল, অথচ তখন তার সব থেকে প্রয়োজন ছিল ওই মানুষটাকে। আর তখনই সে তাকে ফেলে চলে গেল। ঠিক তখনই বিছানার দিকে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ পেয়ে ইয়াসপার স্মৃতির ঘোর একদম কেটে গেল। ওর ছেলে, যার নাম ইয়ান ইয়াস চৌধুরী, যে আচমকা ঘুমের ঘোরে কেঁদে উঠেছে। ইয়াসপা আর এক মুহূর্ত দেরি না করে হন্ততন্ত হয়ে ছুটে গেল ছেলের কাছে। 2.5 বছরে পুচকে ইয়ান একদম হাওমা করে চোখ মুখ লাল করে কাঁদছে। ইয়াসপা কোলে তুলে নিয়ে পিঠ চাপড়ে দিল, কপালে চুমু খেলো, আধো আধো মুখে কথা বলে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু বাচ্চাটাকে কিছুতেই থামাতে পারছে না। ঘরের দরজা খোলা থাকায় এই বিকট কান্নার শব্দ শুনে নিচ থেকে ছুটে এলেন মিহি। মিহিও অনেকক্ষণ কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু ইয়ানের কান্না কিছুতেই থামে না। কান্নার শব্দ পেয়ে ড্রয়িং রুম থেকে ছুটে এলো হৃদ। হৃদ এসে কোলে নিল ইয়ানকে। ওর নিচের বুকটাও মোচড় দিয়ে উঠল। হৃদ ওর গালে মুখ ঘেঁষে দিয়ে বড্ড আগুল হয়ে বলল, কি হয়েছে দাদু ভাই? কান্না করবেন না প্লিজ, এখনই ডক্টরের কাছে নিয়ে যাব। ওর আর দেরি না করে রওনা হলো ডক্টর রোহান ইউভানের পার্সোনাল চেম্বারের উদ্দেশ্যে। চেম্বারে পৌঁছানো মাত্রই হৃদ একদম হততন্ত হয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওর কোলে ইয়ান তখনও অনবরত কেঁদেই যাচ্ছে। হৃদ কোনো প্রোটোকল না মেনে সোজা টেবিলে ওপাশে বসা ইউভানের কাছে গিয়ে ইয়ানকে ওনার কোলে দিল। আর ইউভান ইয়ানকে কোলে নিতেই ও এক পলকে একদম চুপ হয়ে গেল, কান্না থামিয়ে দিল। ইউভান নিচের ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ফুটিয়ে ইয়ানের পেটে আলাদা করে একটা কাতুকুতু দিল। তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে হাত গেলিয়ে উঠল। বাবার চাও আগে বললেই তো হতো, বাপের কোলে উঠবি, এত কান্না করার কি আছে? ইউভানের মুখ থেকে নিজের ছেলের জন্য এই বাপ শব্দটা শোনা মাত্র ইয়াসপা আর নিজের ভেতরে রাগটা একদম ধরে রাখতে পারল না। ও নিজের চোখ দুটো বড় বড় করে খেপে গিয়ে চড়াসড়ে বলে উঠল, এই বাপ বাপ করাটা এবার বন্ধ করুন। কিসের বাপ আপনি? ওর নিজের বাপের খোঁজ নেয়, আরেকজন এসে বাপ মারাই। ইউভান ইয়াসপার এই চড়াতমক গলায় রাগ দেখে আরেকটু বিরক্তি হলো না। ওনার এককাল দাঁত কেলানো হাসিটা আরও চড়া হয়ে গেল। ও নিজের একটা আঙ্গুল বাড়িয়ে ইয়াসপার ওই খাড়া নাক ডকায় আলতো করে দিয়ে ডোকা দিল। তারপর একদম সহজ সুরে বলল, এই পিচ্ছে চুপ, ও আমার ছেলে, তোমার কি? ইউভানের হাতে আচমকা ছোঁয়ায় ইয়াসপা দূরে সরে গেল। ওই ইউভানের জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, ডোন্ট টাচ মি, জানে মেরে দেব। ইউভান এবার নিজের হাত দুটো নাড়িয়ে মুখটা একদম বাচ্চাদের মতো ভয় পাওয়ার ভান করে দাঁত কেলিয়ে ঠাট্টা করে বলল, ভয় পেয়েছি। ইউভান তামাশা দেখে ইয়াসপার রাগ আরও চলে গেল। ও আর কোনো কথা না বাড়িয়ে এক পা এগিয়ে এসে ইউভানের কোল থেকে জোর করে ইয়ানকে নিয়ে বুকে নিল নিজের। কিন্তু ও ইউভানের কোল থেকে ইয়ানকে আলাদা করতে ইয়ান আবারও নিজের মুখে হা করে আগের মতোই চিৎকার করে কেঁদে উঠল। ইউভান নিজের খালি হয়ে যাওয়া হাত দুটো পকেটে গুজে দিয়ে ইয়াসপার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে মাথা নেড়ে বলল, বাপের থেকে টাউকে আলাদা করেছো সিস্টার, কাজটা তুমি মোটেও ঠিক করলে না।